মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হক আলাপে। 16ই ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, স্বাধিকার সংগ্রামের মহানায়ক, বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার বাতিঘর, পাক হায়নাদের ত্রাস আতাউল গনি ওসমানীর মৃত্যু দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাতে হক আলাপের অতিথি হয়েছেন মুক্তিযোদ্ধা এবং আতাউল গনি ওসমানী, জেনারেল ওসমানীর একান্ত সহচর। তার সমস্ত সংগ্রামে, তার স্বাধীনতা পরবর্তী সময় এবং স্বাধীনতা পূর্ববর্তী সময় মুক্তিযুদ্ধে তার সহচর বীর মুক্তিযোদ্ধা কাজী মর্তজা, এবং আমাদের সাথে রয়েছেন জেনারেল ওসমানীর ভাগিনা এবং সিলেট বারের সভাপতি জনাব সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল। আরও রয়েছেন সিলেটের বারবার নির্বাচিত সিলেট বারের সাবেক সভাপতি এবং সমাজ বিশ্লেষক, পরিবেশ আন্দোলনের পথিকৃৎ, সিলেটের বরেণ্য ব্যক্তিত্ব জনাব এমাদুল্লাহ শহীদ শাহীন, যিনি আইন পেশায় স্বনামে পরিচিত। আমাদের সাথে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর পাপিয়া চৌধুরী, এবং এই সমস্ত সাক্ষাৎকার নিয়েছেন সিলেট যুগান্তরের ব্যুরো প্রধান বাবু সংগ্রাম সিংহ। এছাড়াও রয়েছে আমি নেপথ্যে। চলুন দর্শক, আজকের অতিথিদের কাছ থেকে জেনে নেই আমাদের স্বাধীনতা সংগ্রামের মহানায়কের অনেক অজানা কথা, যে কথা এখনো প্রকাশিত হয়নি, যে কথা আমাদের জাতীয় জীবনে, বাংলাদেশের ইতিহাসে অলিখিতই রয়ে গেছে। সেই সব ইতিহাসের নানা লুকায়িত ঘটনার সাথে আজকে অতিথিদের সাথে পরিচিত হই। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তজা। আমরা শুনব মুক্তিযুদ্ধ সম্বন্ধে এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জনাব আতাউল গনি ওসমানী, যাকে আমরা এমএজি ওসমানী হিসেবে জানি এবং যাকে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাপা টাইগার নামে ডাকা হতো তার দুঃসাহসিক রাজনৈতিক এবং সামরিক কৌশলের কারণে। শুধু দর্শক, আজকে মুক্তিযোদ্ধার কাছ থেকে জানবো আমরা সেই সব কথা, এবং পাশাপাশি আজকের যুগে জনাব আতাউল গনি ওসমানী আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের প্রয়োজনে কতটা আবশ্যকীয় সে বিষয়ে আলোকপাত করব। চলুন কথা বলি। আপনার দেখা মুক্তিযুদ্ধ এবং আতাউল গনি ওসমানী আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তির প্রধান, সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের সর্বকালের গৌরবজনক অধ্যায়ের সূচনাকারী আতাউল গনি ওসমানী সম্বন্ধে আপনার দেখা জানা কথাগুলো জানো। স্যারের সঙ্গে দেখা 71 সালে উনি একজন কমান্ডার ইন চিফ হিসাবে সেক্টর পরিদর্শনে আসেন। আমাদের ক্যাম্পও স্যার গেছেন 3 নম্বর সেক্টরের ত্রিপুরা রাজ্যের বাগাই ক্যাম্পে 22 mm কোম্পানি স্যার পরিদর্শন করছেন। তখন কি জেনারেল ওসমানী, মানে তিনি জেনারেল, তিনি কমান্ডার ইন চিফ, মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ, সর্বাধিনায়ক। হ্যাঁ, ওনার সফর সঙ্গী, ওনার উপসর্বাধিনায়ক মেজর জেনারেল রব, তৎকালীন কর্নেল রবও ছিলেন। আমার সিলেটের একমাত্র সিভিল সাব সেক্টর কমান্ডার, 4 সেক্টরের কমান্ডার, সাব সেক্টর কমান্ডার দেওয়ান মাউল সাদি, তিনি এমপি হয়েছিলেন। উনি সিলেট বিভাগের সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার নবীগঞ্জে বাড়ি। তিনিও পৃথিবীতে নাই, রাতের মাফরাত কামনা করছে। তারপর দেশ স্বাধীনের পরে আমি সেনাবাহিনীতে যোগদান করলাম 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। সিলেট খাদিমনগরে আমরা ক্লোজ হইলাম।
এখানে 3rd বেঙ্গল 18 বেঙ্গলে জন্ম লাভ করলো 72-এর। জন্ম লাভ করার পরে আমরা কুমিল্লাতে গেলাম, 18 বেঙ্গল আমরা কুমিল্লাতে গেলাম। 3rd বেঙ্গল মেজর মহসিনের কোম্পানি, উনি গেলেন চট্টগ্রামে। 74 সালে কোনো কারণবশত আমি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অংশগ্রহণ ইস্তফা দিলেন? অবসর নেন নাই আপনি? না, অবসর আমি পাই না। স্বেচ্ছায় আমার সিওকে বললাম যে আমার মাদার সিরিয়াস ক্যান্সার, টেলিগ্রাম আসছে, স্যার আমার একটু অসুবিধা, আমি চাকরি করবো। স্বেচ্ছায় চাকরি ছেড়ে আসলাম। স্যার আবার বিমান নৌ টেলিযোগাযোগ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মিনিস্টার জেনারেল ওসমানী। 74-এ। তার মানে তিনি জেনারেল থেকে তখন রিটায়ার করেছেন? না, উনি রিটায়ার করছেন 1971 সালের 1972-এর 7 এপ্রিলে তিনি সশস্ত্র বাহিনীর থেকে অবসর গ্রহণ করছেন, জেনারেল ওসমানী। তারপরে উনি পলিটিক্সে, উনি তো 70-এ MCA ছিলেন। এরপরে আবার নির্বাচনে তিনি আবার MC হয়েছেন। হওয়ার পরে উনি বঙ্গবন্ধু সরকারে থাকে মন্ত্রী তো দিয়েছেন 3-4টা মন্ত্রণালয় দেখতে। স্যারকে দেখবার খুব ইচ্ছা, যেহেতু একটা পরিচয়। সিলেট সার্কারে যে আসলাম, আসার পরে স্যারকে পায়ে ধরে সালাম করলাম। অ্যাটেনশন নিয়ে বললো আর্মির অ্যাটেনশন দিতে হয়, অ্যাটেনশন এখন সাবধান কমান আছে, অ্যাটেনশন না দিয়ে স্যারের পা দিয়ে সালাম করলাম। স্যার সালাম, এত খুশি না, কইলাম আর দাম আনলে না সালাম দেয়। স্যার একটু হাসি খুশি করছেন। সালাম দিলাম। তখন ওনার ব্যাটম্যান ছিল বাচ্চু, জানি না পৃথিবী থেকে আসে কিনা, তখনকার রেকর্ডে ওনার ব্যাটম্যান ছিল বাচ্চু, কুমিল্লা বাড়ি। 70 সালে একদলীয় শাসন, একদলীয় বাকশাল যখন বঙ্গবন্ধু সরকার করলেন, বাকশাল এক নেতার এক দেশ, বঙ্গবন্ধু এক চুল পরিমাণ তিনি নড়েন নাই। উনি বঙ্গবন্ধুর পার্লামেন্টে, বঙ্গবন্ধুর সামনে পার্লামেন্টে উনি বক্তৃতা দিয়েছেন। বক্তৃতা দিয়ে তিনি ওনার সংসদ সদস্য পদ, ওনার মন্ত্রিত্ব, আব্দুল মালিক উকিল তখন ছিলেন স্পিকার পার্লামেন্টের, স্পিকারের কাছে পত্র জমা দিয়ে উনি বললেন আমি বাকশাল করবো না, আমি আওয়ামী লীগ থেকে মন্ত্রী হয়েছি, মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ হয়েছি, ধন্যবাদ। তখন উনি যখন পদত্যাগপত্র আব্দুল মাকিলের উকিলকে বলছেন গ্রহণ করার জন্য, তখন ওনার সঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেন তখন MP ছিলেন, ওনার বাড়ি তোফাজ্জল হোসেন মানিক সাহেবের প্রথম পুত্র। তিনি আবার যখন দাঁড়াইলেন, সংসদ সদস্য ছিলেন, তখনকার রেকর্ড আছে, যারা পলিটিশিয়ান, মন্ত্রী, মিনিস্টার এরা ভালো বলতে পারবে। আমি একজন সৈনিক, একজন বীর মুক্তিযোদ্ধা, স্যারের কাছে ছিলাম বিদায় আমি বলতে পারতেছি প্র্যাকটিক্যালি। তো তখন উনি দাঁড়াইলেন যে আমিও পদত্যাগ করলাম। তখন জেনারেল ওসমানী বললেন, ও বা দামান, তুমি আসতে পারো, তুমি ফাউন্ডার অব দি আওয়ামী লীগের সন্তান, মানিক মিয়া সাহেবের সন্তান দামান। কারণ উনি সিলেট ওনার শ্বশুর বাড়ি বিয়ানীবাজার, এই জন্য দামান ডাকছেন। তারপরে দাঁড়ালেন মুক্তিযুদ্ধের উপর সর্বদিনের MCA জনাব কর্নেল এমেরো, পরবর্তীতে মেজর জেনারেল, উনি দাঁড়াইলেন। উনি বললেন হ্যান্ডস ডাউন, আপনি বসেন, বঙ্গবন্ধুর সাহায্য করেন। আপনি কেমন উদার মনের মানুষ। তিনি নিজের প্রতি আপোষ হন নাই, কিন্তু পার্লামেন্ট খালি করিয়া উনি না করছেন যে আপনি থাকেন জেনারেল রবকে, আপনি থাকেন, বঙ্গবন্ধুকে সাহায্য করেন। আমি আমার বাবা খান বাদুর মফিজুর রহমান কবর থেকে আসলো, এই তিনি হলেন জেনারেল। নীতির প্রশ্নে তিনি আপোষ করেন নাই। ওনার আরেকটি স্মরণীয় ঘটনা, তিনি আসার পরেই কিছুদিন পরেই উনাকে দেশ সেবা করতে হবে, বাঙালি এবং বাঙালির সেবা করতে হবে। এই জন্য তিনি
জেনারেল ওসমানী জাতীয় জনতা পার্টি 1976-এর 5 সেপ্টেম্বরে প্রতিষ্ঠা লাভ করেন। সেই 5 সেপ্টেম্বর হ্যাঁ গঠন করেন, জন্ম লাভ হয় পার্টির, এবং এটা প্রতিষ্ঠাতে আহ্বায়ক হল মুক্তিযুদ্ধের সর্বায়নের নায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি। সেই পার্টির কর্মী হিসাবে প্রথম সারির আমি কাজী গোলাম মুর্তজা। কারণ স্যার যেমন সাদা মাথা লোক ছিলেন, ভালো মানুষ ছিলেন, অন্যদিকে স্যার খুব নাসুর বন্ডা ছিলেন, খুব শক্ত মানুষ ছিলেন, নীতির প্রশ্নে কোনো মিথ্যা কথা তিনি শুনতে পারতেন না। জেনারেল ওসমানী পিছনের দরজায় দিয়ে কোনোদিন ক্ষমতা চাচ্ছেন না, বারবার ক্ষমতা আইছে, কখনো এরশাদ ক্ষমতায়, কখনো মুস্তাক ক্ষমতায়, কখনো জিয়া সাহেব ক্ষমতায়, কখনো সাইম ক্ষমতায়, কখনো মাহমুদুল্লাহ ক্ষমতায়, কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনে তিনি টেকল দিচ্ছেন। তিনি হলেন বাঙালি জাতির অকুত বৈষয়িক জেনারেল মোহাম্মদ আতাউল গনি, গণতন্ত্রের অত্যন্ত প্রহরী। কারণ বঙ্গভবনে খন্দকার মোস্তাক যখন ক্ষমতায় ছিল, আর্মি যে সেম সাইট হচ্ছিল সেটারে দেশকে রক্ষা করেছেন এই গণতন্ত্রের অত্যন্ত প্রহরী জেনারেল ওসমানী। তিনি লুক যদি করতেন তাহলে বঙ্গভবনের পিছনের দরজায় পৌঁছতে পারতেন। তিনি গণতন্ত্রকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি একজন ব্রিটিশ আর্মি, তিনি একজন পাকিস্তান আর্মি, তিনি একজন বাংলাদেশের সুরবাদী নাই। নীতির প্রশ্নে কোনো আপোষ করেন নাই। ফুলের বিছানা তৈয়া তিনি জনতা ভবনে পৌরে ঘুমাইছেন, একটা বাঙ্গা হাটে ঘুমাইছেন, আমি নিজে দেখি বাঙ্গা হাটে ঘুমাইছেন। ওনার পেনশনের টাকা শেষ হয়ে গেছে। একদিন বলছেন, হিরু সাহেব আমার টাকা শেষ হয়ে গেছে, নাস্তার পয়সা নেই। হিরু এখনো জীবিত আছে ঢাকায়, এই জনতা ভবনে পুরান ঢাকায় বসবাস করে 75 বছর বয়স হিরু। আপনারা জানেন, এবং নো ডাউট, আমার কথার কোনো সন্দেহ নাই এই কথার, তিনি দাঁড় করে আইসা নাস্তার টাকা আনছেন হিরুর বাসা। তিনি হলেন আতাউল গনি ওসমানী। জনতা ভবনটা কিভাবে প্রতিষ্ঠা হলো? উনি যখন জাতীয় জনতা পার্টির 5 সেপ্টেম্বরে গঠন করলেন, তারপরে লন্ডনের প্রবাসীরা, আমার সিলেটের প্রবাসীরা তারার জায়গা ওসমানী সাহেবকে দিয়েছেন যে আপনি জাতির সেবা করেন, আপনি জাতির সেবা করেন, আপনি সত্য মানুষ, ভালো মানুষ, নির্লোভ ওসমানী, আপনাকে দিলাম। আপনি যত জীবন আছেন। আপনাকে কর্নেল হতে তার 20 বছর লেগেছে। পাকিস্তানে অনেক লোক বেচা কিনা হয়েছে, নুরুল আমিন বেচা কিনা হয়েছে, জেনারেল ওসমানী বেচা কিনা হন নাই। ওসমানীর যে অবর্তমান, বিশেষ করে আমরা আজকের দিনে যদি ওসমানী বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের এই পরিবর্তন, বর্তমান যে পরিবর্তন, সেই পরিবর্তনকে কি তিনি স্বাগত জানাতেন? অবশ্যই। তিনি অন্যায়কে কোনোদিন পছন্দ করেন না। তার জাকজল্য প্রমাণ 74 পার্লামেন্ট থেকে তিনি শেখ মুজিবের সামনে পদত্যাগ করেছেন। তিনি নীতির প্রশ্নে আপোষ করেন নাই, আইয়ুব খানের সঙ্গে করেন নাই। শেখ মুজিবকে মুজিব খান বলেছেন, আপোষ করেন নাই। তবে উনি একজন ভালো মানুষ। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে জনতা ভবনে যখন অর্ধনির্মিত প্লাক আসিল, একজন ডিজে ভাই লুকাইয়া বলছে প্লাকটা নামাও। আমি গিয়ে বললাম যে স্যার প্লাক নামাইতে বলছে ওকে বলে আমার সামনে থেকে যাইছে, নাহলে আমি গুলি করব। তারা ওনাকে সম্মান করে নাই বঙ্গবন্ধু সরকার, উনি পদত্যাগ করেছেন, কিন্তু ওনার হত্যার পরে তিনি একমাত্র ওনাকে সম্মান জানাইছেন, অর্ধনির্মিত কালো পতাকা তুলেছিলেন। তিনি হলেন জেনারেল ওসমানী। আমরা আবার আপনার দীর্ঘ সাক্ষাৎকার নিব, যেহেতু 16 ফেব্রুয়ারি জেনারেল এমএজি ওসমানীর মৃত্যু দিবস। আমরা সেই দিবস উপলক্ষে আজকে আপনার সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
সুধী মণ্ডলী, চল 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 আপনারা শুনলেন চল 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 মুক্তিযোদ্ধা গগনে বাজে বাদল কাজী মর্তুজা তরুণ তাদের কাছ থেকে। দল চল এবার আমরা কথা বলবো চল 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 জনাব চল চল আমাদুল্লাহ শহীদ শাহীন, গগনে বাজে বাদল ইন্নে উতালা বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক, চল 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 জেনারেল এমএজি ওসমানীর চল সিলেটস্থ বাসায় যিনি অহরহ যেতেন এবং তার সান্নিধ্য পেয়েছিলেন। তার কাছ থেকে জানবো আরও অজানা অনেক কথা। সাথেই থাকুন এবং জাতির এই বীরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। এনাফ। ওনার যতটুক অর্জন ততটুক জাতীয়ভাবে পুরো জাতীয়ভাবে কিভাবে সব সরকার বা সব সময় পালন করেন বা তুলে ধরেন এবং প্রজন্ম যাতে ওই মেসেজটা প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে, এই ব্যাপারে আপনার একটু বক্তব্য চাচ্ছি। দেখেন, আপনি দীর্ঘ একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন যে বাংলাদেশ অভ্যুদয়ের পিছনে যে প্রেক্ষাপট। তা আমি সব সরকারের আমলে যাব, কিন্তু ইমিডিয়েট পাস্ট যে সরকারটা গেল, গত 17 বছর বাংলাদেশকে এক নাগাড়ে শাসন করে গেলেন, আওয়ামী লীগ সরকারের কথা আমি বলছি, সেই সরকার তো শুধু জেনারেল উসমানী নয়, কাউকেই স্বীকার করেনি। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সর্বপ্রথম 1957 সালে কাগমারি সম্মেলনে মজলুম জননেতা মৌলানা ভাসানী পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন। অর্থাৎ এই সালাম দেওয়ার মধ্য দিয়ে কিন্তু তিনি বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন এবং এই স্বায়ত্তশাসনের ভিতরে স্বাধীনতার একটা সুপ্ত চেতনাকে জাগরুক করেছিলেন। এটাই ছিল প্রথম আনুষ্ঠানিক স্বাধীনতার সূত্রপাত। কিন্তু এই কাগমারি সম্মেলন মৌলানা ভাসানীকেও ওনারা অস্বীকার করেছেন গত সরকারের আমলে, অন্যান্য সরকারও তাই করেছেন। জেনারেল উসমানী কিন্তু সেই ধারাবাহিকতারই একটি, মনে করি আমি, ষড়যন্ত্রের শিকার। 1971 সালে যে দীর্ঘ যুদ্ধ হলো, 9 মাস ব্যাপী যুদ্ধ হলো, এই যুদ্ধে জেনারেল উসমানী পাকিস্তান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল হিসাবে তিনি পুরো বাহিনীকে গঠন করলেন। গঠন কিভাবে করলেন সেটা কিন্তু, যে মুক্তিবাহিনী হয়েছিল সেই মুক্তিবাহিনী সব কিন্তু এই যে ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র বাহিনী ছিলেন না, সেইখানে দক্ষ এবং অদক্ষ সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, তারাও মুক্তিবাহিনীর একটা অংশ ছিলেন। তাদের সবাইকে কিন্তু ট্রেন আপ করে তাদেরকে নিয়ে একটা বাহিনী গড়ে তোলার পিছনে জেনারেল উসমানীর অবদান ছিল প্রথম। দ্বিতীয় হলো, সেই বাহিনীকে দিয়ে পাকিস্তানের একটা দুর্দর্শ একটা স্থল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং লাগাতার ভাবে ধৈর্যের সাথে সেই 9 মাস ব্যাপী সেই যুদ্ধে তিনি নেতৃত্ব দেওয়া। সেই 9 মাসের যুদ্ধ একটা রাজনৈতিক যুদ্ধ ছিল। সেই রাজনৈতিক নেতৃত্বের সাথে যারা তাজউদ্দিন সাহেব ছিলেন তখন প্রধানমন্ত্রী, তখন নীতি নির্ধারণীদের মধ্যে আব্দুস সামাদ আজাদ সাহেবও ছিলেন, এইগুলোতে আমরা দেখেছি জেনারেল উসমানীর একটা মারাত্মক মতপার্থক্য অনেক সময় হয়েছে এবং এটা স্বাভাবিক। দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের সময় মতপার্থক্য থাকতেই পারে। সেই মতপার্থক্যগুলোকে তিনি ওভারকাম করে একদম শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধকে একটা সফলতার দিকে নিয়ে গেলেন এবং পাকিস্তানের প্রায় 93,000 বন্দীকে তিনি আত্মসমর্পণ করালেন এবং সেই যুদ্ধে একটা বিজয় অর্জন করলেন। আমরা সেই যুদ্ধের, আমি যদি আপনারা আমার কাছ থেকে জানতে চান কোথায় মতপার্থক্য হলো, আপনারা যান ডক্টর জাফরউল্লাহ চৌধুরীর লেখাতে পাবেন। ডক্টর জাফরউল্লাহ চৌধুরী কিভাবে দিল্লিতে দেরাদুন থেকে যে এই খালেদ মুশাররফকে দেখতে তিনি আহত অবস্থায় দেরাদুন গেলেন গ্যারিসন হাসপাতালে, সেখান থেকে দিল্লি হয়ে এসে তিনি দিল্লিতে দেখেন তার পাশের সিটেই আব্দুস সামাদ আজাদ কিছুটা ছদ্মবেশে বসে আছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তখন জিজ্ঞেস করাতে তিনি যা জানলেন এটা তিনি নেমে এসে ঢাকাতে জেনারেল উসমানীকে জানালেন। কারণ আপনারা জানেন জেনারেল উসমানীর সাথে জাফরউল্লাহ চৌধুরীর খুব ঘনিষ্ঠতা তখন ছিল এবং জেনারেল উসমানী তখন উত্তেজিত হয়ে গিয়ে তখন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের কাছে গিয়ে বললেন যে ইউ হ্যাভ সোল্ড দি কান্ট্রি। তখন তাজউদ্দিন সাহেব ওনাকে অনেক কিছু বুঝালেন। এইভাবে যখনই তার মতপার্থক্য হয়েছে এইগুলোকে তিনি একটা মীমাংসা করেছেন। কিন্তু শেষ দিনে 16 ডিসেম্বর যখন পাক বাহিনী আত্মসমর্পণ করলো রেসকোর্স ময়দানে, সেই দিনও দেখা গেল যে জেনারেল উসমানী তিনি একটি হেলিকপ্টারে করে মুক্ত অঞ্চল যখন অতিক্রম করছিলেন আমাদের সিলেটের ফেঞ্চুগঞ্জে, দেখা গেল যে তার হেলিকপ্টারে গুলি বর্ষিত হলো। সেই হেলিকপ্টারেও কিন্তু এই যে ডক্টর জাফরউল্লাহ চৌধুরী ছিলেন এবং মুস্তাফা আল্লামা, আমাদের সিলেটের একজন সাংবাদিক, কিছুদিন আগে 2 বছর 2 আগে
মিশিগানে আমেরিকাতে মারা গেলেন। ডক্টর জফরুল্লাহ মানে ওই যে গণস্বাস্থ্য কেন্দ্রের ছিলেন। সুতরাং সেখানে গুলি বর্ষিত হলো, অর্থাৎ কর্নেল উসমানী সাহেব, তখন তো উনি কর্নেল ছিলেন, উনি যাতে ঢাকা রেসকোর্স ময়দানে যেতে না পারেন, এটাও হয়তো গুলি বর্ষণকারীদের একটা উদ্দেশ্য থাকতে পারে। যাই হোক, সেদিন এই হেলিকপ্টার সিলেটের ফেঞ্চুগঞ্জের এখানে ভূপতিত হলো, সেখান থেকে তিনি প্রাণে বেঁচে গেলেন, কেউ কিন্তু মারা গেলেন না, কিন্তু হেলিকপ্টারটি ভূপতিত হলো এবং সেইখান থেকে তিনি বেঁচে গেলেন। এইভাবে কিন্তু জীবনে তিনি অনেক ঝুঁকি অতিক্রম করে সেই যুদ্ধে একটা বিজয় অর্জন করলেন। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে তাকে জেনারেল হিসেবে ঘোষণা করা হলো, এটাতে আমরা আনন্দিত, আমরা মনে করি এটা তার প্রাপ্য ছিল। কিন্তু সেই যখন দেখা গেল যে তিনি একটা সময়ে জেনারেল হিসাবে যখন তিনি আমরা জানি যে তিনি অত্যন্ত সৎ লোক ছিলেন, তার তত বেশি সঞ্চয় ইত্যাদি ছিল না, তার বেতন ভাতা এগুলো দিয়ে তাকে চলতে হতো। যখন এইগুলো তিনি উত্তোলন করতে গেলেন, দেখা গেল যে তাকে জেনারেলের ভাতা দেওয়া হলো না, বলা হলো না আপনাকে কর্নেল হিসাবেই ভাতা নিতে হবে, কারণ আপনি রেগুলার আর্মি থেকে, সেনাবাহিনী থেকে কর্নেল হিসাবে তখন অবসরে গিয়েছিলেন। জেনারেলের ভাতা, মর্যাদা, জেনারেল যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, এইগুলো তাকে আদায় করতে হলো আদালতের মাধ্যমে। এটাও কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যে কথাটি একটু আগে আপনি বললেন যে সর্বাধিনায়ক জেনারেল উসমানী, আমরা তো সারা জীবন সর্বাধিনায়কই বলে এসেছি। হঠাৎ দেখলাম বিগত সরকারের আমলে একটা, জানি না অফিসিয়ালি কোনো পরিপত্র বা কোনো আদেশ জারি হয়েছে কিনা, কিন্তু বলা শুরু হলো যে উনাকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। এবং একই সাথে যে আমাদের তো দেশের অধিকাংশই, সবাইকে আমি ব্লেম করছি না, অধিকাংশ বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, দেখেন ওনারা সরকারি যে হুকুম আসে সেইটাকে ওনারা জাস্টিফাই করা শুরু করেন। এবং দেখা গেল যে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিতে এইটার একটা যুক্তিগ্রাহ্যতা তুলে ধরা শুরু হলো যে না, একটা দেশের সর্বাধিনায়ক তো হন তিনি, যিনি রাষ্ট্রপ্রধান থাকেন, সুতরাং এখানে উনি মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি, এটাই যুক্ত ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি নিজে দেখেছি, আপনারা জানেন যে সিলেটের দৈনিক জালালাবাদী পত্রিকা, সাপ্তাহিক সিলেট সমাচার পত্রিকার এডিটর ছিলেন আব্দুল ওয়াহিদ খান। তিনি একজন উসমানী গবেষক ছিলেন। তিনি কিছুদিন আগে মারা গেলেন, তো নিশ্চয় তার বাড়িতে কাগজগুলো আছে, তিনি আমাকে দেখিয়েছেন। ওই সময়কার যে প্রবাসী সরকার ছিলেন, অর্থাৎ এই তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন, সেই সরকারের অফিসিয়াল কিছু কাগজপত্রতে তিনি দেখিয়েছেন যে সেখানে সর্বাধিনায়ক হিসাবে লেখা আছে। সরকারিভাবে যাকে সর্বাধিনায়ক হিসাবে বলা হয়েছে, রাইটলি ও রংলি, আমাদের উচিত ছিল সেই মর্যাদায় তাকে রাখা, কিন্তু সেইখানে না করে সেইখানেও তাকে অবমূল্যায়ন করা হলো। বলা হলো কি যে তিনি এখন প্রধান সেনাপতি। সুতরাং যারা তার জেনারেলের ভাতা দিচ্ছেন না, যারা তাকে সর্বাধিনায়ক হিসাবে ঘোষিত এবং প্রচারিত যে খেতাব, যে পদবি, সেটা থেকে তারা সরে আসতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, তারা কিভাবে জেনারেল উসমানীকে স্বীকার করবেন? আগামী এই যে 16 ফেব্রুয়ারিতে আমাদের উনার 41তম মৃত্যুবার্ষিকী, 16 ফেব্রুয়ারি, এইখানেও দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে জেনারেল উসমানীর মৃত্যুবার্ষিকী হোক বা আগের যে জন্মবার্ষিকী, সেগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে না। সিলেটে যে উসমানী জাদুঘর আছে, এই উসমানী জাদুঘরে এই দিবসগুলো যখন পালিত হয়, সেখানে অংশগ্রহণকারীরা দেখবেন অনেক সময় চিঠিতে ছাপা হচ্ছে সরকারের এই অঞ্চলের কোনো বড় আমলার নাম, কিন্তু অনুষ্ঠানে হয়তো দেখা যাবে যে উনি আসছেন না। কেন আসছেন না? উনার মনে কিন্তু উনার পিছন থেকে কেউ হয়তো ইঙ্গিত দিয়েছেন, এখানে গেলে আপনার এই হতে পারে, এইভাবে তাকে উপেক্ষা করা হচ্ছে। এবং এইভাবে জেনারেল উসমানীকে আগামী প্রজন্ম, বর্তমান যে নতুন প্রজন্ম, তাদের কাছ থেকে আড়াল করা হচ্ছে বারে বারে। তা আমরা মনে করছি যে না, প্রকৃত ইতিহাস সবাইকে জানা উচিত এবং জানতে দেওয়া উচিত। আপনি ওসমানীকে যেভাবে দেখতে চান বা সাধারণ মানুষ যেভাবে দেখতে চায়, কি করা যেতে পারে? বর্তমান সরকার তো কোনো দলীয় সরকার না, এবং এত কিছুর পর একটা অনেক উত্থান পতনের পর দেশে একটা এখন যে অবস্থা, সেই অবস্থায় একজন ইউনূস সাহেবও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, একজন নিরপেক্ষ লোকের কাছে দেশটা আছে। আপনার কাছ থেকে যদি কিছু প্রস্তাবনা অথবা কিছু সুপারিশ, যদি মানে উসমানী সাহেবকে কি করা দরকার, আমি বাংলাদেশের ইতিহাসের উসমানী সাহেবকে তোলা হবে বা সম্মান দেওয়া হবে, সেটা আমি যাব, কিন্তু প্রথমেই আমি বলি এটা ওনার সম্মানের প্রশ্ন না। এটা হচ্ছে বর্তমান সরকার জাতীয় ইস্যুতে অনেকগুলো, প্রথমে 6টা, এখন বোধহয় 11টা কমিশন করেছেন, তাছাড়াও আরো কয়েকটা কমিটি করেছেন প্রাথমিক গণশিক্ষা সংস্কার ইত্যাদির জন্য। সেই জায়গায় জেনারেল উসমানীর এই যে বহুল আলোচিত এবং এই যে একটা সন্দেহজনক ভাবে অনুপস্থিত হয়ে যাওয়া, ওনার যে এই ট্রাঙ্ক বলেন, ওনার যে
কালো ডায়েরিগুলো বলেন, ওনার যে পাণ্ডুলিপিগুলো বলেন, সেইগুলো উদ্ধারের ব্যাপারে একটা কমিশন বা তদন্ত কমিশন বা তদন্ত কমিটি শক্তিশালী একটা করা উচিত। এবং সেটার যদি একটা সুরাহা বর্তমান সরকার যদি দিতে পারেন, তাহলে আমাদের জাতির জন্য এটা একটা ঐতিহাসিক একটা ইতিহাসের জন্য একটা মাইল ফলক হবে। আপনার কাছ থেকে যেটা রাষ্ট্রীয়ভাবে কিছু পালন বা এই ধরনের বিষয়গুলা কি? রাষ্ট্রীয়তা, আমি একটা কথা বলি, জেনারেল উসমানী সম্পর্কে চাহিদা আমাদের অনেক দাবি আছে। পুরোপুরি যদি উনাকে একটা মূল্যায়ন করতে হয় বা জাতীয় সংসদেও সেক্ষেত্রেও আপনি দেখেন যে জেনারেল উসমানী উনার যে রাজনৈতিক আদর্শ ছিল সেটা ছিল পিওরলি সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রের জন্য তিনি আপোষহীন ছিলেন। 1975 সালে যখন বাকশাল হলো, তখন তিনি জাতীয় সংসদ থেকে ব্যারিস্টার মঈনুল হোসেন সহ তিনি পদত্যাগ করলেন এই কারণে যে আমি সংসদীয় গণতন্ত্রের উপর আমার এলাকার মানুষের ম্যান্ডেট নিয়েছি, আমার যারা ইলেকটোরাল বডি ছিল, আমার এলাকার জনগণ যারা ভোট দিয়েছে, সুতরাং আমি নিজেও নিজেকে অফার করেছি তখন একজন সংসদীয় গণতন্ত্রের একজন সদস্য হিসেবে, আপনারা আমাকে নির্বাচিত করুন। মানুষও আমাকে সেইভাবে দিয়েছে। এখন আমি মানুষের সেই ম্যান্ডেট ছাড়া আমি সংসদীয় গণতন্ত্রের বিপক্ষে যেতে পারবো না। দ্বিতীয় হলো, আমি নিজেও যাব না, আমি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি। উনার এই যে একটা দৃঢ় বিশ্বাস, সংসদীয় গণতন্ত্রের প্রতি দৃঢ় আস্থা, সেই আস্থার প্রতীক হিসাবে আমি মনে করি সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে উনাকে প্রতস্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া উচিত জাতীয় সংসদে। এ পর্যায়ে আমাদের অতিথি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী। আপা, আপনার সাথে আজকে আপনি জানেন আগামীকালকে জেনারেল এমএজি উসমানী, যাকে আমরা আতাউল গনি উসমানী হিসেবে জানি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তাকে আসলে বাংলাদেশে সেভাবে মূল্যায়ন হয়েছে কিনা বা তার আরো কিভাবে মূল্যায়ন হতে পারতো, এ বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। তার আগে আপনি আপনার পরিচয়টা একটু বলবেন। আমি সাবেক কাউন্সিলর পাপিয়া চৌধুরী। উসমানীরে যে পর্যায়ে উসমানী সিলেটের রাস্তা, এই বিষয়ে উসমানীরে কোনো মূল্যায়ন করা হয়েছে না। দেশের জন্য তো তার বিশাল অবদান রয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, এসবে জেনারেল উসমানীর বিশাল ভূমিকা রয়েছে। আসলে আমাদের স্বাধীনতা জেনারেল উসমানীকে ছাড়া স্বাধীনতার কথা বলাও অনেক ক্ষেত্রে অসম্ভব, যদি সত্যিকার ভাবেই আমরা বলতে চাই। সেক্ষেত্রে আমাদের দেশে তো বেশ কিছু সরকার স্বাধীনতার 53 বছর বয়সে, আমাদের এই বর্তমান সময়ে অনেকগুলো সরকার এসেছে, কারো কাছেই তো তিনি সঠিকভাবে মূল্যায়িত হননি। তিনি যেই আওয়ামী লীগের রাজনীতি এক সময় করতেন, পরবর্তীতে আওয়ামী লীগ থেকে তিনি বেরিয়ে এসেছিলেন বাকশাল হওয়ার পরে, তখন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের কাছেও আমরা সঠিকভাবে তার মূল্যায়ন দেখিনি, বরঞ্চ তার নাম মুছে ফেলার একটি প্রয়াস আমরা লক্ষ্য করি। পাশাপাশি বিএনপি 75-এর পরে যখন গঠিত হলো এবং পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় তারা বেশ কয়েকবার এসেছে, তাদের কাছেও অজ্ঞাত কারণে উসমানী যেন অবহেলিতই থেকে গেলেন। বিষয়টা সম্বন্ধে আপনার কিছু জানা থাকে? আমি বলবো, উসমানী যুদ্ধ করছেন, উসমানীর প্রাণ বাঁচাইছে উসমানীর কুকুরগুলা। উসমানীরে যখন পাকিস্তান বাহিনী অ্যাটাক করছিল, তখন উসমানী পাইপ বাইয়া, বাথরুমের পাইপ বাইয়া উসমানী নিচে নামছেন, নামিয়া উসমানী তার জীবন রক্ষা করছেন। করার পরেও উসমানীরে কোনো মূল্যায়ন করা হয়েছে না, কোন সরকারেও করছেন না। উসমানীর মূল্যায়ন করা হয়তো হইল নে, উনি আওয়ামী লীগের প্রতি উনার কোনো ইয়ে ছিল না, এর জন্য উনি দল বদলাই দিচ্ছেন। এই দল বদলানির কারণে উসমানীর এই দুর্দশা উসমানীর ঘটছে। কিন্তু পরবর্তী সময় বিএনপি যখন ক্ষমতায় আসলো, তারাও তো সেইভাবে তাকে মূল্যায়ন সবাই তাকে মুছে ফেলার, তার নাম মুছে ফেলার, যেহেতু তিনি সর্বাধিনায়ক ছিলেন, যেহেতু তিনি মুক্তিযুদ্ধের মূল নেতৃত্বটা তিনি দিয়েছিলেন, তিনি এবং তাজউদ্দিনের নেতৃত্বে মূলত এই স্বাধীনতা সংগ্রামটি পরিচালিত হয়েছিল।
এবং আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের সামরিক বাহিনী গঠনে তার বিশাল ভূমিকা ছিল। এই জায়গায় কি কোনো ঈর্ষার কারণে কি এই ঘটনা, যেটি জিয়াউর রহমানও করেননি অথবা শেখ মুজিব কারো কাছে তিনি মূল্যায়িত হন হিসেবে? এই হিংসার কারণে, এটা হিংসার কারণে। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব সারোয়ার আহমেদ চৌধুরী আবদাল। আসলে দেখেন বাংলাদেশে যে রাজনীতির যে প্রেক্ষাপট, বাংলাদেশে আমাদের যে রাজনৈতিক কালচার, আমাদের সেই কালচারে এই জেনারেল ওসমানীর মতন একজন সৎ মেধাবী মানুষ টিকে থাকা খুব কঠিন। উনি একজন আপোষহীন নেতা ছিলেন। আপনি জানেন যে উনি কারো কাছে মাথা নত করেন নাই এবং উনার যে সততা, নিষ্ঠা, দেশপ্রেম এইগুলাতে কোনো আপোষ করেন নাই। যদি আপোষ করতেন তাহলে উনার অবস্থান হয়তো অন্যরকম হতো। আজকে দেখেন যে উনি মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফে বাংলা হলো সর্বাধিনায়ক। উনি সর্বাধিনায়ক ছিলেন মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনী এবং সেই সময় আপনারা জানেন যে বাংলাদেশে কোনো সংবিধান ছিল না। মুজিবনগর সরকার যখন যুদ্ধ করে তখন কোনো সংবিধান রচিত হয়েছে 1973 সালে। সংবিধান যখন ছিল না, যুদ্ধকালীন সময়ে, তখন আপনার এই সশস্ত্র বাহিনী, মুক্তিবাহিনী এগুলো সর্বাধিনায়ক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সংবিধান রচিত হওয়ার পরে এই সংবিধান পদটি আপনার ওই প্রেসিডেন্ট হবেন সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক। এইটা আপনি জানেন যে এখন আমাদের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হবেন সর্বাধিনায়ক, 3 বাহিনীর প্রধান। তো এটা এখন আছে সংবিধান রচনার পর থেকে। আর এর আগে সর্বাধিনায়ক মহান মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওসমান ছিলেন। পরবর্তীতে এইটা আপনার ওই সংবিধান হওয়ার পর এইটা বাতিল করা হয়েছে। তো যে জিনিস আপনার বাতিল করা হয়েছে নিশ্চয়ই ছিল, এক্সিস্টিং না থাকলে আর কি দাবি দেওয়া আছে যে ওসমানী সাহেবকে ঐতিহাসিক ভাবে বা মানুষের স্মরণে স্মৃতিতে রাখার জন্য? আসলে তো আমাদের তো মানে আমরা ব্যক্তিগতভাবে না, আমরা জাতি হিসাবে মনে করি যে জাতি হিসাবে আমরা আমাদের ইতিহাসটা যাতে সঠিকভাবে উচ্চারিত হয়, ওইটাই তো চাওয়া। আমরা উসমানীকে উনি যা করেন নাই তা বলবো না, উনি যা করেছেন সেটা যাতে মূল্যায়িত হয়। বঙ্গবীর উসমানী, এই বঙ্গবীর এটা উসমানী, আপনি তো আত্মীয় বা পরিবারের বা উত্তরসূরি, সাধারণ মুক্তিযোদ্ধা। আমি কয়েকজন মুক্তিযুদ্ধের সাথে কথা বললাম, ওনাদের কথা হলো বঙ্গবীর শব্দটা উসমানীর স্বীকৃতি, এটা ছিনতাই হয়ে গেছে। এটার সাথে আপনি একমত কিনা? বঙ্গবীর উসমানী, বঙ্গবীর উপাধিটা একমাত্র উসমানী সাহেবকে দেওয়া হয়েছিল। জি জি, বঙ্গবীর আমরা তো আপনার এই ছোটবেলা থেকেই জানি বঙ্গবীর একজন, বঙ্গবীর জেনারেল ওসমান। ইদানিং দেখা যায় যে ওই টাঙ্গাইলের বাঘা কাদের সিদ্দিকী, যার নামের আগে বাঘা ছিল, বাঘা কাদের সিদ্দিকী, উনাকে অনেকেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই বঙ্গবীর বলে বঙ্গবীর শব্দটাকে বিতর্কিত করার চেষ্টা বা একজন নয় একাধিক দেখানোর চেষ্টা করতেছেন। আসলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেভাবে বঙ্গবন্ধু একজন, একইভাবে বঙ্গবীরও একজন। জন্মগ্রহণ করেছেন সুনামগঞ্জে, আমাদের ঠিক আছে। ওনার বাবা সরকারি কর্মচারী ছিলেন, সেই হিসেবে সেই সময় সুনামগঞ্জে ওনার পোস্টিং ছিল, হাকিম ছিলেন ওইখানে। পরবর্তীতে আপনার ওনার সম্পর্কে আপনার সকলেই জানেন যে উনি খুব ব্রিলিয়েন্ট ছিলেন। উনি সিলেট গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে খুব ভালো রেজাল্ট করেছিলেন। পুরো ভারতের মধ্যে ইংরেজিতে উনি সর্বোচ্চ মার্কস পেয়েছিলেন। পরবর্তীতে তিনি আপনার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন এবং ওনার খুব ইচ্ছা ছিল, উনি আপনার ওনার বাবার খুব ইচ্ছা ছিল যে উনি আইপিএস অফিসার হবেন, কিন্তু উনি আইপিএস পাশ করার পরে সেখানে যান নাই, কারণ ওনার নিজের খুব ইচ্ছা ছিল উনি দেশের জন্য কিছু করবেন, যার কারণে উনি সেনাবাহিনীতে তৎকালীন সময় যোগ দিয়েছিলেন। এবং সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে আপনারা জানেন যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর তিনি হয়েছিলেন এবং পাকিস্তান পিরিয়ডে এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করার কারণে এবং বাঙালি প্রেমিক হওয়ার কারণে উনাকে আর আপনার কর্নেলের উপরে প্রমোশন দেওয়া হয় নাই, উনাকে পদে পদে বাধা দেওয়া হয়েছে। 1966 সালে উনি এই সেনাবাহিনী থেকে অবসর ওনাকে দিয়ে দিলে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে, বঙ্গবন্ধুর অনুরোধে আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন এবং 1971 সালে 70 সালের নির্বাচনে উনি এই বৃহত্তর সুনামগঞ্জ বিশ্বনাথ বালাগঞ্জ, তৎকালীন বৃহত্তর বালাগঞ্জ ফেঞ্চগঞ্জ থেকে উনি এমপি নির্বাচিত হন। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, আপনারা সকলেই জানেন যে 25শে মার্চ গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন গ্রেফতার করে নিয়ে যায়, যখন জাতি একটা উদ্ভ্রান্ত অবস্থায় ছিল,
ঠিক সেই সময় উনি 4 এপ্রিল আপনার এই সিলেটের চা বাগানের ভিতরে তিনি ওই যে সেনা তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র সেনা অফিসারদেরকে নিয়ে একটা বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে অতি সত্বর সরকার গঠনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই বৈঠকে যতটুকু জানা যায় তৎকালীন মেজর জিয়া, মেজর শফিউল্লাহ সহ সিনিয়র যারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার ছিলেন সকলেই উপস্থিত ছিলেন। শুধু দর্শক, আজ এ পর্যন্তই। অনেক শুভকামনা। আগামীতে জনাব এমএজি উসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং বাঙালি জাতির, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক এমএজি উসমানীর প্রতি আরও শ্রদ্ধার ঘনিয়ে আমরা হাজির হব নতুন কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই প্রত্যাশায় অনেক শুভকামনা। তুষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো